মানবজাতির অধিকাংশ আজ মাত্র 12 থেকে 15 ধরনের উদ্ভিদ খাচ্ছেন। একজন মানুষের জন্য খাবারে এইটুকু বৈচিত্র্য যথেষ্ট নয়। খাবারে 1% ভেজাল মেশালেই তারা কোটি কোটি ডলার কামাতে পারেন। এই সব খুবই বিপজ্জনক। প্রত্যেক দিন আমরা এগুলো খেলে অনেক সমস্যায় পড়তে হবে। শুধুমাত্র খাওয়ার ধরনে বদল এনেই কগনিশন লেভেল বিরাট বাড়ানো সম্ভব। খরগোশদের খুব বেশি কোলেস্ট্রলযুক্ত খাবার খাওয়ানো হয়েছিল। তখন শুধু একদল খরগোশ ছাড়া বাকি সব খরগোশই হৃদরোগে আক্রান্ত হয়েছিল। খাবারের কোলেস্ট্রল ওই একদল খরগোশকে প্রভাবিত করেনি। আমরা এবং বিশেষ করে পশ্চিমী দেশগুলো ফুড প্রসেসিংয়ে খুব জোর দিচ্ছে। এখন ভারতও খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ক শিল্প স্থাপনে অনেক পদক্ষেপ নিচ্ছে, কারণ খাবার যেহেতু পচনশীল আর মানুষ সেটা সংরক্ষণ করে পরে ব্যবহার করতে চায়, তাই পলিসি, ফিলসফি, সামাজিক সচেতনতার নিরিখে আমাদের অবশ্যই এটা বুঝতে হবে, খাবারটা যখন তাজা অবস্থায় আছে তখন খাওয়াই সবচেয়ে ভালো। কিন্তু জীবনে হয়তো এমন পরিস্থিতি এলো, হয়তো এমন জায়গায় আছেন যেখানে প্রক্রিয়াজাত খাবার এবং ঠান্ডায় জমানো খাবার ছাড়া কোনো গতি নেই। এমন হলে ঠিক আছে, কিন্তু রোজই এগুলো খেলে অনেক সমস্যায় পড়তে হবে। জানেন কি যে যোগে সব সময় বলা হয়ে থাকে যদি শাকসবজি খান সেটা যেন আজই গাছ তোলা হয়, আর কয়েক ঘন্টার মধ্যেই সেটা রাঁধতে হবে। রান্নার পর 90 মিনিটের বেশি দাঁড়ানো যাবে না, সেটা খেয়ে ফেলতে হবে। কখনোই পুরনো কিছু খাওয়া যাবে না, কারণ সব জীবন্ত জিনিস, খাবারটাও জীবন্তই। খাবারে প্রাণ না থাকলে আমাদের প্রাণ জোগাতো না। এটা আমাদের জীবনের ভিত্তি বা জীবন তৈরির উপাদান, এটা সামান্য আরেকটা পণ্য নয়। তাই সব কিছুই জীবন থেকে মৃত্যুর দিকে বা মৃত্যু থেকে পুনর্জীবনের দিকে এগোচ্ছে। এটা সবসময় জীবনের প্রতিটি স্তরেই ঘটছে। জীবন নামের এই যে গোটা প্রক্রিয়াটা, তা পুরোটাই জীবন ও মৃত্যুর একটা চক্র। আমরা জীবনকে একটা গতিময় প্রক্রিয়া বলে থাকি, আর মৃত্যুকে বলি জড়তা। কারোর জড়তা যদি এমন হয় যে তাকে খোঁচা দিলে সে নড়ে চড়ে ওঠে, তখন আমরা বুঝি যে সে ঘুমোচ্ছিল। They were sleeping. কারোর জড়তা যদি এমন হয় যে খোঁচা দেওয়ার পরও সে জাগছে না, কিন্তু অনেক চিকিৎসা করার পর জেগে উঠল, তখন বলি সে অচেতন ছিল বা কোমায় ছিল। কিন্তু কেউ যদি এমন জড়বৎ হন যে যাই করি না কেন সে আর ফিরে আসছে না, তখন আমরা বলি সে মৃত। তাই মূলত মৃত্যু হল জড়তাই। জীবনের প্রতিটি জিনিস সব সময় গতিশীলতা বনাম জড়তার মধ্যেকার একটা লড়াই। এই জড়তাকে আমরা তামস বলি। এখন যত সময় কাটে, বিশেষ করে রান্না করা খাবার কিছু সময় কাটলে তাতে জড়তা বাড়তে থাকে। হয়তো সরাসরি কিছু টের পাবেন না, কিন্তু লক্ষ্য করলে দেখবেন বেশিক্ষণ ঘুমোচ্ছেন, মানে দেখবেন আপনি কয়েক ঘন্টা বেশি ঘুমোচ্ছেন। আর সবাই তো বলে বেড়াচ্ছেই যত বেশি ঘুমোবেন তত স্বাস্থ্যবান থাকবেন। তা তো বটেই, কারণ সারা জীবন ঘুমোলে স্বাস্থ্যবান তো থাকবেনই, শুধু জীবনটাই হয়তো বাঁচা হবে না। আজকাল উপদেশ দেওয়া হচ্ছে সুস্থ থাকতে, ভালো থাকতে সবার ন্যূনতম 8 ঘন্টা ঘুমানো উচিত। 8 ঘন্টা মানে সুস্থ থাকতে আমাদের জীবনের 1/3 শুধু ঘুমিয়েই কাটাচ্ছি। কোনো যন্ত্রেরই দিনে এতক্ষণ সারাই করতে যায় না। ভালো কোয়ালিটির যন্ত্র হলে এতক্ষণ লাগাই উচিত নয় মেরামতি করতে। কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো খাবারগুলো দূষিত। দূষিত বলতে আমি কেউ ইচ্ছাকৃতভাবে বিষ মিশিয়েছে তা বলছি না, কিন্তু দূষিত বলছি কারণ এতে প্রয়োজনীয় কোনো পুষ্টি নেই। এবং বেশিরভাগ সময় মানুষ সুপারমার্কেট থেকে খাবার কিনে খাচ্ছেন, তা হয়তো 1 মাস, 2 মাস বা 3 মাসের পুরনো, এবং বাড়িতে আনলেও আবারও ফ্রিজেই রেখে খান। আজ অনেক গবেষণাতেই দেখা যাচ্ছে, আমি নির্দিষ্ট করে ফ্রেশ বা তাজা খাবারের উপরেই জোর দিচ্ছি, কারণ প্রসেসড খাবার খেলে এবং খুব বেশি জড়তাযুক্ত খাবার খেলে কোষ্ঠকাঠিন্য হবেই। আজ অনেক বিশ্ববিদ্যালয় এই নিয়ে গবেষণা করছে এবং তারা বলছে কোষ্ঠকাঠিন্য এবং চেতনা বিষয়ক সমস্যাগুলো খুবই সম্পর্কিত। কিন্তু কিছু ডাক্তার আছেন এবং কিছু প্রকাশনী আছে
তারা বলে বেড়াচ্ছে এই যে ভিক্টোরিয়ান ধারণা যে প্রতিদিনই আমাদের মলত্যাগ করা উচিত, এরকমটা জরুরি নয়। যদি আপনি সপ্তাহে একবার বা দুবারও মলত্যাগ করেন তাহলেও সেটা যথেষ্ট। এগুলো খুবই বিপজ্জনক কথা। আপনি হয়তো মারা যাবেন না ঠিকই, কিন্তু বর্জ্য পদার্থ শরীরে দীর্ঘ সময় ধরে থাকলে শরীরের সবকিছুরই অবনতি ঘটবে। অত্যাধিক প্রক্রিয়াজাত খাবার খাওয়া, খাবারে খুব বেশি পরিমাণে মাংস থাকা, এই সব জিনিস কোষ্ঠকাঠিন্য ডেকে আনবে। আর আজ বিশ্বে বিভিন্ন ধরনের মানসিক বিকৃতিজনিত রোগ আর কগনিটিভ ডেক্লাইন বা চেতনার অবনতি একটা বিরাট বড় চ্যালেঞ্জ 50 থেকে 60-এর বেশি বয়সের মানুষদের। স্নায়ুকোষের পুনর্জন্ম এবং চেতনার স্তর অনেকটাই বাড়ানো সম্ভব শুধু খাবার খাওয়ার ধরনে বদলে নেই। এতে দেহতন্ত্র যে গতিতে ক্ষয় পাচ্ছে সেই গতিও কমবে, কারণ খাবারে একটা নির্দিষ্ট মাত্রায় সত্ত্ব থাকলে, অর্থাৎ প্রাণশক্তি বা জীবন্ত ভাব থাকলে, পুনরুজ্জীবনের প্রক্রিয়াটাও খুব তাড়াতাড়ি হবে এর ফলে। অ্যান্টেরিক নার্ভাস সিস্টেম হলো আমাদের অন্তরে থাকা ছোটখাটো দ্বিতীয় মস্তিষ্কের মতো। অনেক তথ্য প্রমাণ জমা হচ্ছে যা বলছে পার্কিনসন্স রোগের জন্ম হয় খাদ্যনালী বা অন্ত্র থেকেই। এবং প্রথমে অ্যান্টেরিক নার্ভাস সিস্টেমের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে জীবাণুগুলোর একটা বড় ভূমিকা আছে। অ্যালজাইমার্স রোগও সমানভাবে জটিল, কিন্তু এখন আমাদের অন্ত্র এবং অন্ত্রে বসবাসকারী এই জীবাণুদের মধ্যে এই যে যোগাযোগ রয়েছে তা নিয়ে বেশ জোরালো প্রমাণ আছে। এবং এই যোগাযোগ বা সম্বন্ধটা এখানেই সীমিত না। আমরা যে ধরনের খাবার খাই এবং যে পরিবেশে এই খাবার উৎপাদন করি তার মধ্যেও এই সংযোগ রয়েছে। এবং আগামী 50 বছরে আমরা যে সবচেয়ে গুরুতর রোগগুলোর মুখোমুখি হতে যাচ্ছি তারও এর সঙ্গে একটা সম্বন্ধ রয়েছে। কারণ মানুষ দ্রুত বার্ধক্যের দিকে এগোচ্ছেন এবং এই ধরনের দীর্ঘস্থায়ী দুরারোগ্য স্নায়বিক রোগের প্রাদুর্ভাব বাড়ছে। শুধু তাই নয়, এমনকি কিভাবে আমরা খাবারটা খাচ্ছি সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক। যদি খাবারটাকে কি নজরে দেখছি সেদিকে প্রয়োজনীয় মনোযোগ না দিই, সেটারও প্রভাব পড়ে। আমেরিকা যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয়ে এই নিয়ে কিছু চমৎকার গবেষণায় তা দেখা যাচ্ছে। একটা গবেষণা হয়েছিল মোটামুটি ওই 80 দশকের মাঝামাঝি সময়। এই গবেষণায় খরগোশদের কয়েকটা দলে ভেঙে প্রত্যেককে খুব বেশি কোলেস্ট্রলযুক্ত খাবার খাওয়ানো হয়েছিল। তারা দেখতে চেয়েছিলেন খরগোশগুলোর হৃদরোগ বা অন্যান্য সমস্যা হয় কিনা। আর যখন তাদের চেক করলেন তখন দেখলেন একটা দল বাদে প্রত্যেকেই হৃদরোগে আক্রান্ত হয়েছিল। তখন তারা ওই গ্রুপটা স্টাডি শুরু করলেন যে তাদের এমন কি বিশেষত্ব ছিল। জেনেটিকভাবে তারা একই রকম, সব দিক থেকেই তারা সমান, সবাই একই কাজ করছে, কিন্তু তারা প্রভাবিত হয়নি। তারপর তারা আবিষ্কার করলেন যে লোকটি খরগোশের ওই নির্দিষ্ট দলটাকে খাবার দিতেন তিনি সবসময় খরগোশগুলোর সঙ্গে কথা বলতেন, শীষ দিতেন, গল্প করতেন, আদর করতেন, আর তারপর গিয়ে তাদের গাজর বা অন্য যাই থাকুক খেতে দিতেন। আর এই খরগোশগুলো খুশি থাকতো। যেহেতু খাবার খাওয়ার সময় তারা খুশি থাকতো, তাই খাবারে থাকা কোলেস্ট্রল তাদের প্রভাবিত করেনি। তো আমরা খাবারের প্রতি কিভাবে ব্যবহার করছি তা আমাদের অবশ্যই জানতে হবে, কারণ আমাদের ভেতরে একটা বুদ্ধিমত্তা আছে যে এই গোটা শরীরটা গড়েছে। এই শরীরটা আর মস্তিষ্কটা ভেতর থেকেই গড়া। আমরা যে রুটি খাই তাই শরীর বা মস্তিষ্কে পরিণত হয়। এখানে এরকম একটা বুদ্ধিমত্তা আছে। সেই বুদ্ধিমত্তার সংস্পর্শে থাকলে ও তার আলোয় সবকিছু বিবেচনা করলে বিরাট পার্থক্য করবে। তাই কি ধরনের খাবার খাচ্ছি, কোথায় খাচ্ছি, কিভাবে খাচ্ছি, খাবার সময় আমরা কেমন আছি, এই সব কিছুরই প্রভাব পড়ে খাবারে। আমি জানি নিয়ম তৈরি করে মাত্র কিছু বিষয় সামলানো যায়, বাকিটা মানুষ নিজে সচেতন হলেই হবে। কিন্তু নিয়ম আনাটাও সমান গুরুত্বপূর্ণ, কারণ আজ খাবার বিশাল বিশাল সংস্থারাই সামলাচ্ছে। সংস্থা বলতে আমি বলছি বড় ব্যবসা, খুব বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের কথাই বলছি, যারা খাবারে 1% ভেজাল মেশাতে পারলেই কোটি কোটি ডলার কামাবেন। যখন এই ধরনের সম্ভাবনা থাকে তখন সবসময় নানানভাবে খাবারকে দূষিত করার একটা প্রবণতা থাকে। সেটা পুরনো করেই হোক বা খুব কম তাপমাত্রায় রেখেই হোক, অথবা সত্যি হয়তো কিছু ভেজাল মেশালেন। এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো একেবারে উৎসটাকেই দূষিত করা হচ্ছে। আমাদের কিছু করতেই হবে। দূষণ ঘটছে উৎপাদন স্তরে, শুধু উৎপাদন স্তরেই নয়, এমনকি মৌলিক উপাদান স্তর যে মাটি সেটাকেও দূষিত করা হচ্ছে।
তো আজকে আমরা যখন জীবনের স্বয়ং যে মূল উৎস সেটাকেই বিভিন্নভাবে দূষিত করে তুলেছি এবং তার অবক্ষয় ঘটিয়েছি, এতে করে পৃথিবী যে পর্যায়ে পৌঁছেছে তাতে করে আমাদের অবশ্যই খাদ্যপণ্যের ওপর খাদ্য উৎপাদন পদ্ধতি মানে উৎপাদনের উপায় এবং উৎপাদনের উৎসের ওপর রেগুলেশন বা নিয়ম আনা উচিত। আজকে খাবার থেকে যতটা পুষ্টি পাওয়ার আশা আমরা করি তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আর আমাদের অর্থনীতি যেহেতু বাজার নিয়ন্ত্রিত, তাই বাণিজ্যিক শক্তিরাই আমাদের নিয়ন্ত্রণ করছে। এর ফলেই আমরা যে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রজাতি খেতাম সেই সংখ্যাটা কমে আজ মাত্র 12 থেকে 15 হয়ে গেছে। মাত্র 100 বছর আগেও আমরা 200 থেকে 230টি উদ্ভিদ প্রজাতি খেতাম, কিন্তু আজকে মানবজাতির অধিকাংশ মানুষই মাত্র 12 থেকে 15 ধরনের উদ্ভিদ প্রজাতি খাচ্ছেন। মানব জীবন ধারণের জন্য খাদ্যে এইটুকু বৈচিত্র্য একদমই যথেষ্ট নয়। এমনকি আজ আমরা সবাই ধরেই নিয়েছি সাপ্লিমেন্ট ছাড়া ভালোভাবে বাঁচা নাকি সম্ভবই নয়, কারণ খাবারে যথেষ্ট পুষ্টি নেই। হ্যাঁ, কথাটা কিছুটা সত্যি, দুর্ভাগ্যবশত খাবার যথেষ্ট ভালো নেই, এর কারণ মাটি যথেষ্ট ভালো নেই বলে। আর মাটি ভালো না থাকা মানে দেখুন, বুঝতে হবে মাটি, খাবার আর শরীর একই জিনিসের তিনটে রূপ, এগুলো কিন্তু আলাদা নয়। তাই নিয়ম বিধি চাই, আর নিয়ম বিধির পরিধিটাও বাড়াতে হবে, আর মানুষের সচেতনতাকেও বাড়াতে হবে, যাতে মানুষ এই সব ব্যাপারে খুব সচেতন হয়ে ওঠেন, যাতে করে নিয়ম বিধি না থাকলেও গ্রাহক সচেতন থাকায় স্বাভাবিকভাবেই প্রোডাকশন ইউনিটগুলো নিজে থেকেই শুধরে যাবে। কারণ স্বাভাবিক নিয়মেই মানুষ ভালো মানের নয় এমন সব জিনিসকে প্রত্যাখ্যান করে দেয়, তো এটাও একটা ফ্যাক্টর। তাই নিয়ন্ত্রণ শুধু নিয়মকানুন তৈরি করার মাধ্যমেই আনা উচিত নয়, বরং বড় আকারে সাধারণ মানুষকে শিক্ষিত করারও চেষ্টা করা উচিত, যাতে করে মানুষ বা গ্রাহকের হাত ধরেও উপভোক্তাদের মারফতও রেগুলেশন বা নিয়ন্ত্রণ হয়ে যায়।